আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। গতদিন তোমাদের বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের উপাদান নিয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। আজ আমি একই অধ্যায়ের বায়ুমণ্ডল এবং এর স্তরটা কী সে বিষয়ে আলোচনা করব। তাহলে আমরা আগে একটু জানি বায়ুমণ্ডল বলতে কী বুঝি। বায়ুমণ্ডলটা কী? যে অদৃশ্য বায়ুরাশি পৃথিবীকে বেষ্টন করে আছে বা ঘিরে আছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলে যে বিভিন্ন উপাদান আছে বা গ্যাসীয় উপাদান আছে, এই সমস্ত উপাদানের তারতম্যের ভিত্তিতে বা উষ্ণতা তাপের তারতম্যের ভিত্তিতে এই সমস্ত বায়ুর স্তরগুলোকে আবার কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। ফলে এই বায়ুর স্তরগুলো হিসাবে বায়ুমণ্ডলের স্তরকে প্রধানত দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটা রাসায়নিক গঠন অনুসারে আর একটা তাপমাত্রার তারতম্য অনুসারে। তাপমাত্রার তারতম্য অনুসারে যে শ্রেণীবিভাগ সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার ভিতরে রাসায়নিক গঠন অনুসারে তাপমাত্রার তারতম্য অনুসারে আবার 5 প্রকার, আর রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তরকে দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তরগুলো হলো কি কি? একটা হচ্ছে সমমণ্ডল আর একটা বিষমমণ্ডল। তাহলে সমমণ্ডলটা কি? আমরা জানি ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বাকাশে প্রায় 10,000 কিলোমিটার বিস্তৃতি যে এলাকা, তার ভিতরে এই সমস্ত বায়ুর স্তরগুলো বিদ্যমান। তাহলে সমমণ্ডলটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 90 কিলোমিটার ঊর্ধ্বাকাশে, অর্থাৎ এই ভূপৃষ্ঠ থেকে এই পর্যন্ত যে একটা আনুমানিক ধারণা 90 কিলোমিটার এই এরিয়া পর্যন্ত যে উপাদানগুলো আছে, এই সমস্ত উপাদানগুলো প্রায় একই অনুপাতে থাকে। এগুলোর তেমন কোনো একটা পার্থক্য থাকে না, এগুলো তাপমাত্রার পার্থক্য তেমন একটা থাকে না, অনুপাতগুলো প্রায় একই থাকে। এর জন্য একে বলা হয় সমমণ্ডল। আর বিষমমণ্ডল হচ্ছে 90 কিলোমিটার থেকে প্রায় 10,000 কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত যে সীমা তাকে বলা হয় বিষমমণ্ডল। এখানে এই তাপমাত্রার এই অনুপাতগুলো এখানে প্রায় সমান থাকে না। কাজে এই তাপমাত্রার রাসায়নিক গঠন অনুসারে সমমণ্ডল এবং বিষমমণ্ডলের ভিতরে সমমণ্ডল যেটা, তার ভিতরে তাপমাত্রার তারতম্য অনুসারে যে পার্থক্যগুলো বা শ্রেণীবিভাগগুলো আছে তার ভিতরে একে 5টা শ্রেণীতে ভাগ করা হয় তারতম্য অনুসারে শ্রেণীবিভাগ। এবং এটাই সবচেয়ে জীবের জীবন ধারণ বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ উপাদানগুলো বা বৈশিষ্ট্যগুলো এই চিত্রের ভিতরে বর্ণনা করা যাবে। তাহলে দেখা যায় এই তাপমাত্রার তারতম্য অনুসারে যে শ্রেণীবিভাগ সেগুলো কি কি? একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। অর্থাৎ স্তরগুলো কি কি? ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। এই যে 5টা স্তর, এর ভিতরে সবচেয়ে যে এখানে চিত্র আছে ভূপৃষ্ঠ একেবারে নিচেই, ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে প্রায় 18 কিলোমিটার, এই ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্ব দিকে 18 কিলোমিটার বিস্তৃতি পর্যন্ত যে স্তর তাকে বলা হয় ট্রপোস্ফিয়ার। এবং এটাই সবচেয়ে 5টা স্তরের ভিতরে সবচেয়ে নিচের স্তর এবং এর বিস্তৃতি প্রায় 18 কিলোমিটার। এই 18 কিলোমিটারের ভিতরে সবচেয়ে মানুষ বসবাসের জন্য উপযোগী উপাদানগুলো থাকে তাপ, চাপ, মেঘ, বৃষ্টি, ধুলাবাটি, জলীয় বাষ্প, সব কিছু উপাদান এই থাকে এই ট্রপোস্ফিয়ারের ভিতরে। এই জন্য এখানে মানুষ বসবাসের জন্য সবচেয়ে উপযোগী পরিবেশ গড়ে উঠেছে। ফলে এই ট্রপোস্ফিয়ারের সবচেয়ে উপরের দিকে যে একটা স্তর তাকে বলা হয় ট্রোপোপোজ। অর্থাৎ এই ট্রোপোপোজের যে তাপমাত্রা, এখানে তাপমাত্রাটা খুব একটা বৃদ্ধি পায় না, আবার বেশিও হয় না, ঝড় বৃষ্টি সব কিছু ট্রোপোস্ফিয়ারে। কিন্তু ট্রোপোপোজে এখানে বাতাসটা মোটামুটি একটা স্থির থাকে, খুব একটা প্রবাহিত হয় না, স্থির থাকে। ফলে
জেট বিমান যেগুলো চলাচল করে থাকে, এই জেট বিমানগুলো সরাসরি এই ট্রোপোপোজ স্তরে উঠে যায়, সেখান থেকে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে থাকে। কাজে এই ট্রোপোস্ফিয়ার সবচেয়ে মানুষ বসবাসের উপযোগী পরিবেশ। তারপর ট্রোপোস্ফিয়ারের উপরের স্তরটা হলো স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ারের বিস্তৃতি এখানে আছে। স্ট্রাটোস্ফিয়ার এখানে তাপমাত্রা আস্তে আস্তে উপরের দিকে ওঠার সঙ্গে সঙ্গে এখানকার তাপমাত্রা কিছুটা সমতায় থাকে, খুব একটা বৃদ্ধি পায়, তাপ বৃদ্ধি পায়, তবে খুব না এই স্তরে। ফলে এই স্তরের আবার দুইটা স্তর, একটা হচ্ছে ওজোনোস্ফিয়ার আর একটা মেসোস্ফিয়ার। এই স্ট্রাটোস্ফিয়ারের উপরের স্তরে ওজোনোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার থাকে। তাহলে মেসোস্ফিয়ারে ওজোনোস্ফিয়ারের বিস্তৃতি কত? 20 থেকে 50 কিলোমিটার। ফলে এই ওজোন স্তরটা কি হয়, এমন একটা স্তর যেখান থেকে সূর্যের অতি বেগুনি রশ্মি যখন আমাদের পৃথিবীতে পৌঁছায়, তখন এই ওজোন স্তরটা এই বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধার সৃষ্টি করে থাকে, যার ফলে আমরা প্রাণীকুল বেঁচে আছি। কারণ আমাদের পৃথিবীতে যে সমস্ত উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কি হয়, এই ওজোন স্তরটা আস্তে আস্তে ক্রমশ ধ্বংসের দিকে যায় বা কোনো কারণে ফুটো হয়ে যায়। তাহলে এই সূর্যের বেগুনি রশ্মিটা আমাদের পৃথিবীতে পৌঁছাবে এবং মানুষের জীবন ধারণের জন্য খুবই হুমকিস্বর, বা মানুষ প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে বা অন্ধ হয়ে যেতে পারে। কাজে এই ওজোন স্তরটা একটা গুরুত্বপূর্ণ উপাদান। ওজোন স্তরের পরে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের বিস্তৃতি 50 থেকে 80 কিলোমিটার। ওজনের তাপমাত্রার সঙ্গে এই মেসোস্ফিয়ারের তাপমাত্রাটা আবার ক্রমশ হ্রাস পায়। ফলে দেখা যায় এই মেসোস্ফিয়ার যখন তাপমাত্রা এখানে খুব বৃদ্ধি না পেয়ে এখানকার তাপমাত্রা ক্রমশ আবার হয়, হ্রাস পায়, ক্রমশ হ্রাস পায়। ফলে দেখা যাচ্ছে এখানেও তাপমাত্রা মোটামুটি সমতায় বা সহনশীল অবস্থায় থাকে। ফলে দেখা যাচ্ছে এখান থেকে খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও এর পরের স্তরটা আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। যেমন মেসোস্ফিয়ারের উপরের স্তর হচ্ছে মেসোপোজ, আর মেসোপোজের উপরের স্তর আবার থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারটা এখানে আবার তাপমাত্রা বৃদ্ধি পায়, এই স্তরে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং এর বিস্তৃতি 80 কিলোমিটার থেকে 640 কিলোমিটার। ফলে এই কিলোর ভিতরে তাপমাত্রা যখন বৃদ্ধি পায় তখন কি হয়, এখানের আয়ন এবং ইলেকট্রনিকের সৃষ্টি হয়, ইলেকট্রন বা আয়নের এখানে সৃষ্টি হয় প্রচুর তাপের কারণে। ফলে আয়ন এবং ইলেকট্রন এর মাধ্যমে কি হয়, এই স্থানে নেগেটিভ পজিটিভের সৃষ্টি হয়। ফলে দেখা যাচ্ছে এখান থেকে বেতার তরঙ্গগুলো যেটা আমরা শুনি সেটা এই স্তরে আয়নোস্ফিয়ারে বাধাপ্রাপ্ত হয়, ফলে প্রতিফলিত হয় আবার আমাদের পৃথিবীতে ফিরে আসে। ফলে সেখানের কারণে মানুষ কী করে, বেতার তরঙ্গ বা রেডিও এগুলো শুনতে পায়। তারপর এখানে কি হয়, যে এক্সরা মেশিন যেটা এক্সরা করে সেখানেও অনেক হতে পারে। এখানকার মাধ্যমেই এক্সরা মেশিনগুলো আবার পৃথিবীতে মানে চলাচল করে থাকে। ফলে আয়নোস্ফিয়ারের মাধ্যমে এখানে ইলেকট্রন, আয়ন প্রভৃতির সৃষ্টি হয়, যার ফলে এটা অনেক একটা গুরুত্বপূর্ণ উপাদান। তারপর আসছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের উপরে স্তরটা এক্সোস্ফিয়ার। এখানেও তাপমাত্রা দেখা যাচ্ছে মোটামুটি হালকা পাতলা থাকে, খুব একটা বৃদ্ধি পায় না এবং কমও না, এখানে হালকা থাকে। ফলে ক্রমে যত উপরে উঠতে থাকবে ততই তাপমাত্রা কিছুটা বা এই সমস্ত উপাদানগুলোর আস্তে আস্তে পরিবর্তন হবে। তারপর আসছে ম্যাগনেটপার্ট এবং এই তাপমাত্রা তারতম্যশালী স্তরগুলোর ভিতরে সর্বশেষ স্তরটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার এবং এটা সম্পূর্ণ শেষের দিকে এবং আস্তে আস্তে এটা একটা চৌম্বকের ক্ষেত্রেই ম্যাগনেটোস্ফিয়ারের স্তরের শেষ মানে উদাকাশের সঙ্গে আস্তে আস্তে মিশে গেছে। তাহলে এই তাপমাত্রার তারতম্য অনুসারে যে স্তরগুলো, এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। তারপর আসছে রাসায়নিক গঠন অনুসারে তাপমাত্রার তারতম্যের যে কারণ বা স্তরগুলো হয়ে থাকে সেগুলো হলো, এটা 90 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত ঊর্ধ্বাকাশের যে স্তরগুলো সেটাকে বলা হয় রাসায়নিক গঠন অনুসারে স্তরগুলো।
তার ভিতরে আছে নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম আর হাইড্রোজেন স্তর। তাহলে 90 কিলোমিটার থেকে 200 কিলোমিটার ঊর্ধ্বে যেখানে নাইট্রোজেনের পরিমাণ বেশি তাকে বলা হয় নাইট্রোজেন পারমাণবিক স্তর। আবার 200 এখানে 90 থেকে 200 আর 200 থেকে 1100 কিলোমিটার বিস্তৃতি, সেটা অক্সিজেনের পরিমাণ বেশি, এই জন্য একে বলা হয় অক্সিজেন পারমাণবিক স্তর। আবার 1100 থেকে 3500 কিলোমিটার যে স্তরটা তাকে বলা হয় হিলিয়াম স্তর, এখানে হিলিয়ামের পরিমাণ বেশি। আর সর্বশেষ হচ্ছে 3500 থেকে 10,000 কিলোমিটার, একেবারে শেষ সীমানা, সেটাকে বলা হয় হাইড্রোজেন। এটা একবার ঊর্ধ্বাকাশে একবার সীমাহীন এলাকার সঙ্গে মিশে গেছে। সর্বশেষ স্তর হচ্ছে হাইড্রোজেন স্তর। কাজেই এই তাপের তারতম্য অনুসারে এবং রাসায়নিক গঠন অনুসারে এই যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। তাহলে স্তরগুলো আবারও পড়তে হবে, জানতে হবে। যেমন বায়ুমণ্ডল কি, যে বায়ু রাশি পৃথিবীকে ঘিরে রেখেছে সহজ ভাষায় তাকে বলা হয় বায়ুমণ্ডল। এবং এর স্তর আমরা হয়তো অনেকে জানি যে 7 আসমান হিসাবে অনেকে ধারণা করে। 7 আসমান বলতে যে স্তর, এখানে যে স্তরগুলো আছে এই স্তরগুলো মিলেই সেটাকে বলা হয় 7 আসমানের একটা ধারণা করা হয়। তাহলে এখানে আছে যেমন ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে আজ এই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। আল্লাহ হাফিজ।